নমস্কার, করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ ৫৫তম এপিসোডে আমার অতিথি শহরের এক উঠতি ডিজাইনার, আমাদের ডিজাইনার, নামকরা ডিজাইনার শ্রী প্রমিত মুখার্জি। নমস্কার প্রমিত। প্রমিতকে হয়তো আপনারা অনেকেই চেনেন, তার কারণ প্রমিত অনেক দিন ধরে জায়গা করে স্ট্রাগল করে একটা জায়গায় এসছে। আমার বলতে ভালো লাগছে যে আমার অনেক পোশাকই প্রমিতের ডিজাইন করা, and I'm very proud of his designs and I sport them in many events. প্রমিত আমার জয়ের পথে সঙ্গে সুজয় অনুষ্ঠানে এসেছিল হাই নিউজে, আপনারা দেখেছেন প্রমিত মুখার্জিকে। তখন তার বায়োডাটা বলেছি, অনেক কিছু বলেছি। আস্তে আস্তে লড়তে লড়তে কোথায় প্রমিত আজকে নিজের জায়গাটা করে দিয়েছে। ওর যে ফ্যাশন ব্র্যান্ড ট্যাসম এখন যথেষ্ট জনপ্রিয়, নামি দামি তারকারা সেই ব্র্যান্ড এন্ডোর্স করে। আজকে প্রমিতের সাফল্যের গল্প বলবো না, তার কারণ ডেজ আর ভেরি ব্যাড, চ্যালেঞ্জিং টাইমস চলছে, ভীষণ চ্যালেঞ্জিং টাইমস চলছে, আর যেন পারা যাচ্ছে না। আজকে আমরা কথা বলবো করোনা নিয়ে। যে করোনা অতিমারি সারা বিশ্বকে একদম হেলিয়ে রেখে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বিডেনের যে পরীক্ষা চলছে তার চেয়ে অনেক 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 বড় পরীক্ষা চলছে এই অতিমারি কিংবা প্যান্ডেমিককে নিয়ে। প্রমিত, তুমি আমার এই প্রোগ্রামে করোনা কাহিনীতে ইউ আর মাই ফার্স্ট ডিজাইনার। আমি তোমাকে প্রশ্ন করতে চাই আজকে যে অতিমারি তো অনেকদিন, অতিমারির সময় তো লোকে লকডাউন ইন বিশ্বে নিজের ঘরে। তুমি এমন একটা প্রফেশনে যেখানে লোকে যদি লকডাউন হয় তাহলে এই যে তুমি একটা বেশ কালারফুল একটা ডিজাইনার একটা কুর্তা পরেছো, যেরকম তোমার কুর্তা আমিও পরেছি অনেক ইভেন্টে, কিংবা তুমি যে সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো ডিজাইন করো, যেগুলো আমি রিসেন্টলিও পরেছি, পুজোতে পরেছি, তুমি নিশ্চয়ই ফেসবুকে দেখেছো। আমার নামি দাবি আইএএস আইপিএস পুলিশ অফিসার্স, ভাইস চ্যান্সেলর এসেছিল, তাদের সামনে আমি তোমার পাঞ্জাবি স্পোর্ট করেছি। কিন্তু সেই সুযোগ তো পাওয়া যাচ্ছে না। ছোটখাটো যেসব ইভেন্ট হচ্ছে, অর্গানাইজ হচ্ছে, যাচ্ছি হয়তো, কিন্তু কিরকম একটা ভয় নিয়ে যাচ্ছি। তো ইউ রিপ্রেজেন্ট নট অনলি ইয়োর সেলফ বাট দ্য কমিউনিটি অফ ডিজাইনার্স কিংবা ব্যাক এন্ডে যারা কাজ করে তাদের সম্পর্কে তুমি যদি কিছু বলো, মানে হাউ আর ইউ গোয়িং থ্রু দিস প্যান্ডেমিক, তোমার প্যান্ডেমিকের লাইফ অফ আ ডিজাইনার ইন দ্য টাইম অফ দিস প্যান্ডেমিক, করোনা অর কোভিড-19। দাদা, প্রথমে বলবো যে আমরা সবাই খুব একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই আছি। লকডাউন হওয়ার পরে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা অনেকটা লসে পড়ে গেছিল, মানে সব জায়গাটাই ক্লোজ, লক হয়ে যাওয়া, মানে সব বন্ধ হয়ে গেছিল। তো আমি ভাবলাম যে সামথিং কিছু ইনোভেটিভ আইডিয়াগুলো আমি বার করি। ঘরে থেকে শুধু টিভি দেখে বা বই পড়ে আমি কিন্তু টাইম ওয়েস্ট করিনি। আমি সেখানে কিছু নতুনত্ব ক্রিয়েটিভ কিছু ব্যাপার ভেবেছিলাম, যেগুলো হয়তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একইভাবে পাঞ্জাবিটা বানাচ্ছি, এবার সামথিং কিছু ডিফারেন্ট কিছু ডিজাইন কিছু করবো, কিন্তু তার টাইম পাচ্ছিলাম না। এই ব্রেকটা আমার জীবনে কিন্তু খারাপও যেমন হয়েছে, ভালোও কিন্তু কিছু করেছে। আমি রিসার্চ করার টাইম পেয়েছি। আমি ওয়ার্কশপে যখন আমার কারিগররা ছিল না, তখন আমি নিজে আবার স্টিচিং করা, কাটিং করা, প্যারালালি আমি ডিজাইনার মাস্ক কিন্তু তৈরি করেছিলাম, শুয়ের ওপর কাজ করার। যেহেতু জেন্টসরা, তোমরা যখন পাঞ্জাবিটা পরছো, পাঞ্জাবির সাথে ম্যাচিং করে ধুতি পরছো, তোমাদেরও কিন্তু একটা ডিপেন্ড করে যে যদি এই একটা সুন্দর শু, তার মধ্যে যদি সুতোর কাজ করা থাকে, তাহলে কিন্তু লুক গুড, ভালো লাগবে দেখতে। তো সেটাও আমি কিন্তু কাজটা করেছি। সেটার এখন পুজোর সময় কিছুটা হলেও মার্কেটে ডিজাইনারদের যখন থেকে কাজ শুরু হলো, তো দেখছি কাস্টমাররা খুব ডিমান্ড করছে, পছন্দ হচ্ছে। কিন্তু হ্যাঁ, তুমি যে কথাটা বলছো একদমই ঠিক। ইভেন্টস হচ্ছে, কিন্তু ইভেন্ট যেতে কিন্তু খুব ভয় হচ্ছে কিছু কিছু সময়, কারণ যদি ইনফেক্টেড হয়ে যায় মানুষ, সে একটা ভয় থেকেই যাচ্ছে। তো অ্যাজ সাচ সেরকম তো ইভেন্ট হচ্ছে না, কিন্তু এই ভার্চুয়াল এরকম একটা মিট হচ্ছে, আমরা সবাই কথা বলছি একে অপরের সাথে, ডিজাইন দেখছে, কথা বলছি। কিন্তু এখন যেটা করছি কমপ্লিটলি অনলাইন থ্রু আমরা বিজনেস করছি। মেনলি যারা ভিজিট করতে পারছেন আমার স্টুডিওতে, অনলাইনে থ্রু কাজ হচ্ছে, এরকম ভাবে কাজটা করছি। ঠিক কোন সময় আমার যতদূর খেয়াল আছে, ইনফ্যাক্ট আমার ঠিকই খেয়াল আছে, তার কারণ হচ্ছে আমি এই প্রোগ্রামটা যেহেতু দিনের পর দিন করছি, আজকে
এপ্রিল মাস থেকে শুরু করে, বুঝতে পারতো 54তম সপ্তাহ মানে 54তম এপিসোড মানে 27 উইকস। 27 উইকস ইজ অলমোস্ট 7 মান্থস এই প্রোগ্রামই চলছে। প্যান্ডেমিক তো তার আগে শুরু হয়েছে। কোন সময় আমার মনে আছে যে 25শে মে থেকে 23শে মে থেকে রাজ্য সরকার লকডাউন ডিক্লেয়ার করে, আর 25শে মে থেকে কেন্দ্রীয় সরকার ডিক্লেয়ার করে। তোমার ব্যবসার এফেক্ট ঠিক কখন থেকে পড়তে শুরু করে? দেখো, ব্যবসার এফেক্টটা আমার পড়তে শুরু করলো যখন আমার তখন ওয়েডিং এর টাইম চলছিল, বিয়ের অর্ডার চলছিল তখন। এবার বিয়ের কাজগুলো হচ্ছিল, ঠিক যেদিনকে লকডাউনটা হচ্ছে তার 2-4 দিন আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেটে আস্তে আস্তে কাপড় পাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। মানে আমরা যে হ্যান্ডলুম থেকে কাপড় আনি, সেই মিলের থেকে কিন্তু প্রোডাকশন বন্ধ হতে শুরু করলো। তো আমরা একটুখানি আমাদের কাছে খবর আসছিল যে হয়তো লকডাউন হতে পারে। তো বাট কি হলো যে কিছু অর্ডার ছিল যেগুলো কমপ্লিট করে ডেলিভারি করতে পেরেছি, আবার কিছু অর্ডার হয়ে গেল যেগুলো পুরোটাই আটকে গেল। তো সেগুলোকে করতে পারিনি, কিন্তু আবার যখন আনলক 1 হলো তখন আবার তাদেরকে দিতে পেরেছি। এই ব্যাপারটা চলেছে, কিন্তু ওই লকডাউনে আমরা কোনো কাজই করতে পারিনি, টোটালটাই আমরা ঘরেই বসে গেছিলাম। আমি শুধু তোমার জন্য তোমাকে প্রশ্ন করছি না, আমি প্রশ্ন করছি পুরো ডিজাইনার কমিউনিটির জন্য। দেখো, তুমি তো ইনোভেশন করো, যেরকম তুমি বললে যে এই পিরিয়ডে তুমি চেষ্টা করেছো নতুন ইনোভেট করতে, প্রোডাক্ট ইনোভেট করতে, কিন্তু তোমাদের এক্সিকিউশনের জন্য তো অনেক লোক লাগে, ব্যাক এন্ডে যারা কাজ করে। তুমি যেরকম বললে, যখন আটকে গেছো, কারিগররা আটকে গেছে, তখন তুমি নিজে কাজ করেছো, যেটা শুনে ভাল লাগলো যে ফাংশনালি তুমি নিজেও হাতে কাজ করো। প্রশ্নটা আমার একটু তাদের জন্য। প্রশ্নটা হচ্ছে, তারা যারা তোমার ব্যাকএন্ডে কাজ করে, যে কারিগররা যারা হয়তো হ্যান্ড টু মাউথ অবস্থা, তারা কি করলো? দুটো প্রশ্ন, একটা হচ্ছে তারা কি করলো, আর সেকেন্ড প্রশ্ন, তাদের দিন গুজরানো তো কেমন করে চললো, তাদের জন্য কি তোমরা কিছু ভাবলে? নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে তাদেরকে প্রথমে আমি যেটা করেছিলাম, তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। বিকজ ওয়ার্কশপের থেকে যদি কিছু হয়ে যায় তার ফুল রেসপন্সিবিলিটিটা আমি হব, আমার রেসপন্সিবিলিটি থাকবে তাদেরকে ইয়ে করার। তারা বাড়ি চলে গেল, কিন্তু বাড়ি গেলেও আমি তাদের সাথে কিন্তু ফুল অন রেগুলার বেসিস করে আমি তাদের সাথে কন্ট্যাক্টে ছিলাম। প্যারালি তাদের যা ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছিল, আমার সাথে আমাদের কারিগরের সাথে সম্পর্কটা দাদা ভাইয়ের সম্পর্ক। তারা আজকে আমার সাথে একদিনের নয়, আজকে তারা আমার সাথে আছে সিন্স 2012, যখন আমি প্রথম কাজ শুরু করি। আমার কোনো কারিগরকে আমি সরাইনি, আর কোনো কারিগর আমাকে ছেড়ে চলে যায়। তো তাদেরকে আমি একটা কথাই বলেছিলাম, ধৈর্য ধরো, পেশেন্স রাখো। রেগুলার ফোন করে তাদের মনোবল বাড়িয়েছি। এমন নয় যে তারা পাবে না, আমি বলেছি যে কামড়ে ধরে রাখো, কাজ ঠিক আমাদের আসবে। আমি তাদেরকে তাদের পয়সা করি যখন যা দরকার পড়েছে আমি দিয়েছি, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলোকে খেয়াল রেখেছি। তাদেরকে আনানোর যখন আনলক 1 হয়, তাদেরকে আনানোর ব্যবস্থাও আমি করেছি যাতে তাদের কোনোভাবে কোনো অসুবিধা না হয়। আর তাদেরকেও সেই প্রপার হাইজিনটা মেনটেন করতে বলেছি, যেটা করলে তারা যেন কোনোভাবে কোনো প্রবলেমে না পড়ে, কোনো ইনফেকশন বা কিছু যাবে না ছড়ায়, সেটাকেও দেখেছি আমার সাথে। তাই জন্য আমার কারিগরদের সাথে আমার কোনো প্রবলেম হয়নি, তাদের সাথে এখনো স্টিল নাও কাজ চলছে, আর তারা ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ মি। একটা কথা বলি, তুমি তোমাদের যেহেতু প্রোডাক্টস গুলো একদম হাত মানে লাস্ট অব্দি হাত দিতেই হয় মেশিন, মানে তুমি যতই মেশিন স্যানিটাইজ করো কিংবা তোমার এনভায়রনমেন্ট স্যানিটাইজ করো, অ্যাকচুয়ালি তো ডিজাইনার প্রোডাক্টস মানে একটা তো ডিজাইনার প্রোডাক্ট মানেই তো মানে একটা কাস্টমাইজ যেটা তুমি করে দিচ্ছ, তাতে তো হাতের একটা ছোঁয়া পড়ছে। তা তোমার কি কখনো মনে হয়েছে যে যদি বা তুমি অর্ডার সাপ্লাই করছো, সেইখানে সেই সময় এই যে এয়ার ড্রপলেটস যেটা বলছে সারফেসে স্টিক করে থাকতে পারে, তোমার এই যে যদি কাজ শুরুও বা হয়েছে, সেই ফিজিক্যাল ইন্টারভেনশন ক্যান লিড টু দি স্প্রেড অফ দ্য ডিসিজ, ক্যান বি এ সুপার স্প্রেডার অর সুপার স্প্রেডার, এটা কি তোমার মনে হয়েছে? এবং যদি মনে হয়ে থাকে, দেন হোয়াট হ্যাভ ইউ ডান অ্যাবাউট ইট? প্রথম কথা হচ্ছে দাদা, এটা একটা বড় কোশ্চেন তুমি খুব বলেছো, এটা খুব একটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা সবার জানা উচিত। ফার্স্টলি হচ্ছে আমি যে পুরোটা আমার যে ওয়ার্কশপটা আছে সেখানে আমরা প্রতি 1 ঘন্টায় আমরা স্যানিটাইজ করছিলাম। প্রথমটা তো ফুল রুমটা আমরা স্যানিটাইজ করেছিলাম। তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি স্যানিটাইজ করাতাম। প্যারালালি যেটা করাতাম সেটা হচ্ছে একটা প্রোডাক্টের কাপড়ের উপরে আমাদেরকে হাত রাখতেই হয়। তো কাপড়ের থেকে যদি কিছু হয় প্রবলেম, তো সেই জন্য আমি কি করতাম, গরম আয়রন
আয়রনটাকে কি করতাম, পুরো কাপড়ের উপর প্রেস করা হতো, যেমন আমরা আয়রন করি কাপড়ে, ওই আয়রনটাকে স্যানিটাইজ করার পর আয়রনটা করতাম। তো আমি এটা জেনেছিলাম যে আয়রন করলে যদি কোনো ভাইরাস কিছু থাকে, সেটা কিন্তু আর কিছু নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয়েড হয়ে যায়। প্লাস হচ্ছে প্রতিটা কারিগরের মুখে কম্পালসারি ছিল মাস্ক, মাস্ক আর হেড ক্যাপ, এটা কম্পালসারি ছিল। আগে হাতে গ্লাভস পরতো, কিন্তু পরে দেখলাম যে গ্লাভসটা স্টিচ করার সময় স্লিপ হয়ে যাচ্ছে, কেটে যাওয়ার ভয় থাকছে, কেটেও গেছিল দু একজনের হাতে। তো আমি গ্লাভসটা খুলে দিয়েছি, কিন্তু আমি সবাইকে বলেছি স্যানিটাইজ কন্টিনিউ রাখতে, বাহ। মাঝে মাঝে হাতে স্যানিটাইজ। আর যেটা মেন করেছিলাম, এখন যেটা করি যে স্যানিটাইজ বন্ধ করে সবাইকে আমি একটা করে লিকুইড সোপ কিনে দিয়েছি। আমি বললাম যে স্যানিটাইজার থেকে লিকুইড সোপ দিয়ে হাতটা ওয়াশ করো, এটা অনেক বেটার হবে। কারণ সবসময় স্যানিটাইজ অনেক সময় করলে ওরাও ভয় পাচ্ছে, বলছে যে স্যানিটাইজ করলে নাকি হাতে প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি বললাম যে তোমরা লিকুইড সাবান দিয়ে হাতটা ওয়াশ করো, তো সেক্ষেত্রে অনেক ভালো থাকবে। প্যারালালি আমরা বাইরে থেকে কাউকে ভেতরে অ্যালাউ করছিলাম না। যে আমার সাথে কি হয়, আমাদের ওয়ার্কশপে বাইরের কিছু কাস্টমারও আসে যারা রানিং এসে কিছু অর্ডার দিয়ে যায়, তাদেরকে আমরা কোনো অ্যালাউ করছিলাম না, আমাদের শাটারটা টোটালি অফ করা ছিল, ভেতরে কাজ হচ্ছিল। এইভাবে যতটা পেরেছি নিজেকে আর তাদেরকে সুরক্ষিত রেখেছি, তাই জন্য আমাদের কারোরই কারোর কোনো শরীর খারাপ হয়নি। এবার আসবো, মানে যেহেতু তুমি ডিজাইনার, সুতরাং তা তোমার রিলেটেড প্রশ্নই আজকে করোনায় করছিস, যা জেনেরিক প্রশ্নে পড়ে যাব। এই যে তোমার এই যে এই এই এটা আমি পরে আছি, জ্যাকেটটা আমি পরে আছি বা তুমি পরে আছো, আমরা যেটা জেনারেলি করোনার সময় আমাকে রোজদিন বেরোতে হয়েছে, হোয়াট আই জেনারেলি ডু ইজ যে বাড়িতে ফিরেই একদম স্ট্রেট বাথরুমে ঢুকে যা, বাথরুমে ঢুকে গিয়ে জামা কাপড় সব কাচতে দিয়ে দেয় এবং নিজে চান করে বেরিয়ে আসা। আর যেগুলো কিছু থাকে যেগুলো একদম ফেলা যায় না, মানে মানি ব্যাগ কিংবা ঘড়িয়ে, সমস্ত কিছু স্যানিটাইজ করে তারপর সেটা ঘরে নেওয়া। এবার এই জ্যাকেট তো রোজ দিন কাচা যাবে না, ধুতি তো কাচা যাবে না, এইগুলোর জন্য তুমি কি ভেবেছো এবং কি করতে তোমার ক্লায়েন্টকে তুমি অ্যাডভাইস দিয়েছো, তুমি যদি বল। রাইট। আমি আমি যেটা করেছি, আমি নিজে পার্সোনালি করেছি, সেটা যে ওয়েস্ট কোট গুলো আমরা করেছি, করে সেটা কি করেছি, সেটা ফার্স্টে ভ্যাকিউম করেছি আমি, স্যানিটাইজ কমপ্লিটলি স্যানিটাইজ করেছি। স্যানিটাইজ করার পর আমি কমপ্লিট যেটা করেছিলাম, আয়রন করে নিয়েছিলাম। আয়রন করলে কি হবে, যদি কোনো ইনফেকশন থাকে সেটা কিন্তু কেটে যাবে, কারণ বারবার করে ধুলে ওয়েস্ট কোট নষ্ট হয়ে যাবে। ধুতির ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ তাই করেছিলাম। প্রথমে আমি সানলাইটে রেখেছিলাম, রোদ্রে রেখে জিনিসটাকে গরম করেছি, ভাইরাস ফ্রি করেছি, তারপর আয়রন করেছি। আয়রন করে জিনিসটাকে এমন জায়গায় রেখেছি যেখানে কোনো ঠান্ডার জায়গা নয়, একটা গরম জায়গার মধ্যে রেখেছি। রেখে দুদিন রেখে তারপরে আমি আলমিরাতে রেখেছি। এইভাবে জিনিসটাকে রেখেছি, আমার ক্লায়েন্টদেরকেও সেটাভাবে আমি সাজেস্ট করেছি, তারাও করেছি, তাদের কোনো প্রবলেম এখনো পর্যন্ত কিছু হয়। তার মানে আমি যদি একটু সহজ ভাষায় বলি যে পাঞ্জাবি কিংবা জ্যাকেট কিংবা ধুতি ফার্স্ট অফ অল একটা আলাদা জায়গায় রেখে স্যানিটাইজ করে তারপর সেটা পরার আগে ইস্ত্রি করে নিলে more or less you are confident যে তোমার এটা we can be free of that air droplets, তাই তো? সেটাই তো বলছি। এবার বলি যে তোমার ফাংশনাল প্রবলেমের কথা। তুমি জ্যাকেটটা তোমরা বুঝলাম, জ্যাকেটটা স্যানিটাইজ করে পরে ইস্ত্রি করে পরা, কিন্তু তোমার কাস্টমাইজ ধুতিটা লোকে মেইনটেইন করবে কি করে, স্যানিটাইজ বা করবে কি করে, ইস্ত্রি বা করবে কি করে, পরবেই বা কি করে? দাদা, এটা একটা জিনিস হচ্ছে, এটা আমি আমাদের কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সে স্যানিটাইজ করার পর, মানে পরার পর সেটাকে কিভাবে স্যানিটাইজ করে, যেমন ভাবে পাট করা হচ্ছে, যেমন ভাবে ধুতিটা বানানো হচ্ছে, সেখানে একটা প্লিট থাকে, ওই প্লিটস গুলোকে একসাথে জয়েন করে কিভাবে স্টিচ করে সেখানে আয়রন করে কেমন মানে পাটে পাট করে রাখা হয়, সেটা আমি কাস্টমারদেরকে একবার কেন 5বার হলেও দেখিয়ে দিচ্ছি। তারা সেইভাবে গুছিয়ে রাখছে। আর একটা একসঙ্গে 5টা আপনার ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিচ্ছি, ব্যাগ দিচ্ছি, সেই ব্যাগটার মধ্যে তারা রাখতে পারলে অসুবিধা হবে না। কারণ একটা থেকে একটা ব্যাগে রাখলে অনেক সময় কোনো সময় ইনফেকশন যদি থাকে সেটা ছড়িয়ে যেতে পারে। ওই জন্য যেই প্যাকেটে থাকছে, সেকেন্ড টাইম সেই প্যাকেটটাকে ফেলে দিতে বলছি, আবার একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে জিনিসটা রাখতে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর সাথে একটা ন্যাপথুলিন রাখতে বলছি, ন্যাপথুলিনে কি হয়, ন্যাপথুলিনে ইনফেকশন থাকে না, তখন কেটে যায়। আজকে আমরা দেখেছি দুর্গাপুজোর সময় কলকাতায়, স্পেসিফিক্যালি কলকাতায়, পশ্চিমবঙ্গে ইন জেনারেল এন্ড কলকাতা ইন পার্টিকুলার, জনসাধারণ খুব রেস্ট্রেইন দেখিয়েছে, যার জন্য ডাক্তাররা বলেছিলেন যে কেসেস মে গো আপ টু 10,000 to 12 to 15,000 পার ডে। কিন্তু আমরা দেখেছি সেই 4,000-এর আশেপাশেই কিন্তু ঘোরাঘুরি করেছে, যেটা 2,000 থেকে অবশ্য উঠে 4,000 হয়েছিল। কিছুদিন বাদেই কালী পুজো। এবার কালী পুজোয় তো বাজি ফুটবে, বাজি ফুটলে বলছে করোনা আরো তাড়াতাড়ি ছড়াবে। তোমার মেসেজ কি দর্শকদের?
দুর্গাপুজোর সময় বা তুমি কি মেসেজ দিয়েছিলে? কালী পুজো কেন তোমার তো মেসেজ তুমি যদি দাও যে করবেন না, সেটা তো আপনার তোমার নেই, আপনার তোমার হাইকোর্টে, আর হাইকোর্টের তো নির্দেশ রয়েছে যে বাজি ফাটাতে পারবে না। সেই হাইকোর্টের এটাও নির্দেশ ছিল যে ঘুরতে পারবে না, তবু লোকে বেরিয়েছে কালী পুজো। তো কিন্তু তোমার যে ডিজাইন সেগুলো তো না পড়লে লোকে বেরোবে কি করে? সো হাউ আর ইউ মেনটেনিং দিস মানে স্ট্যান্ড, হাউ ইউ আর মেনটেনিং ইট স্ট্যান্ড এন্ড হোয়াট ইউ আর অ্যাডভাইজিং টু দ্য জেনারেল পাবলিক? জনসাধারণ কি বলছো? লোকে তো বলবে যে তোমার যদি পড়তেই না পারি, বেরোতেই যদি না পারি, তাহলে আর তোমার থেকে নেবো কেন? তোমার ব্যবসা একদিকে, তোমার ব্যবসা আরেকটা দিকে মানুষের প্রাণ, which is the most precious of all the things in the world. তো দাদা প্রথমে বলি, দুর্গাপুজোর সময় আমি সমস্ত কাস্টমারদেরকে বলেছিলাম যে ড্রেসটা পরে, তো অনেকেই আমাকে এই কোশ্চেনটাই করেছিল যে আমরা ড্রেসটা পরে কোথায় বেরোবো, যদি বেরোতে না পারি তাহলে ড্রেসটা পরার হ্যাঁ ভ্যালু থাকে না, তো সেটা মিনিংলেস হয়ে যায়, আমাদের পয়সা ইনভেস্ট হয়ে যাচ্ছে, জিনিসটাও পরে আমি কোথাও বেরোতে পারছি না। তো আমি তাদেরকে একটা কথাই বললাম, পুজোটা প্রতি বছরই আসবে, কিন্তু জীবনটা যদি চলে যায় সেটা কিন্তু প্রতি বছর আর ফিরবে না। তো যদি আপনাদের বানাতে ইচ্ছা হয়, পুজোর পরেও কিন্তু আমাদের অনেক রকমের অকেশন থাকে, বিয়ে বাড়ি থাকে, আদার্স অনেক রকমের আমাদের প্রোগ্রাম থেকে থাকে। যদি আমাদের সেইটাকে আমরা যদি সেখানে পড়তে পারি, পুজোর সময় পড়া যাবে, কিন্তু আমি যেটা সবাইকে বলেছিলাম যে ডিস্টেন্স মেনটেন করা, ডিস্টেন্স মেনটেন করা, বেশি ভিড় ভাড় বা ক্রাউড জায়গাতে না যাওয়া, যতটা পারবেন ক্রাউড অ্যাভয়েড করবেন। যেটুখানি না করলে নয়, পুজোর সময় যেমন অষ্টমীর দিন সকালে অনেকেই বলেছিল যে অষ্টমীর দিনটাই করবো, তো অনেকে মানে 5টা বানিয়েছে, হয়তো একটাই পড়েছে, কিন্তু সবাই কিন্তু আমার কথা শুনেছে। আমি যেটা সবাইকে সাজেস্ট করেছিলাম তারা সবাই আমার কথা শুনেছে। কালী পুজোর সময় আমি সবাইকে একটা কথাই বলছি, কেউ মানে বাজি ফাটাবেন না। বাজি ফাটালে সেই আবার যদি প্রবলেম হয়, তো পলিউশন যদি হয়, পলিউশন হলে আবার করোনার ইনফেকশন ছড়ানোর ব্যাপার থেকে যাচ্ছে। তো সবাইকেই বলবো যে সবাই আমরা মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আমরা যদি ঠাকুর পুজোটা যদি আমরা মেনটেন করতে পারি, সেটা অনেক ভালো হয়। এই বছরটা তো এরকম ভাবেই কাটাই না আমরা, দুর্গাপুজোতে কিন্তু যেরকম ভাবে কেস ছড়িয়ে মানে বলা হয়েছিল যে হসপিটালে বেড পাওয়া যাবে না, সেরকম কিন্তু কন্ডিশন কিন্তু আসেনি। সবাই কিন্তু কথা শুনেছে, সবাই কিন্তু মেনে চলেছে। আর হ্যাঁ, ভিড় তো হয়েছে, কিন্তু সবাই তো আর কথা শুনবে না, কিন্তু কিছু লোক কথা শুনেছে, যারা শুনেছে তারা কিন্তু ভালো আছে। মানে আমরা দেখতে পেয়েছি যে মেজরিটি অফ দ্য লোক কথা শুনেছে, যার জন্য এটা আউট অফ মানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি, যেটা আমরা ভয় পেয়েছিলাম। শেষ এই অনুষ্ঠানের শেষ মানে অনুষ্ঠান নিয়ে, মানে অনুষ্ঠান মানে পুজো পার্বণ নিয়ে শেষ প্রশ্ন, ভাইফোঁটায় কি করবে লোকেরা? তোমার সাজেশন কি? ভাইফোঁটা কি করবে? অনলাইন ভাইফোঁটা করবে কি? এটা একটা খুব একটা ভালো কোয়েশ্চেন করলেন। হ্যাঁ, ভাইফোঁটা নিয়ে যেটা এখনো পর্যন্ত কিন্তু কেউ মানে ভাইরা বোনেদের বাড়ি যেতে পারছে না, আর বোনেরাও ভাইদের বাড়িতে আসতে ভয় পাচ্ছে। কি হতে পারে, মাঝ রাস্তায় কিছু প্রবলেম হয়ে যেতেই পারে। কিন্তু আমি এটা বলবো যে ভাইফোঁটাটা হচ্ছে, ভাইফোঁটাতে দিদিরা যেমন ভাইয়ের বাড়িতে আসে, ভাইরা যেমন দিদির বাড়িতে যায়, রীতি মেনে যাওয়া যাবে, কিন্তু নিজের সাবধানতা অবলম্বন করে। আমি সবাইকে একটা কথাই বলছি, আমার নিজেরও দিদি আছে, তার বাড়িতেও ভাইফোঁটা দেওয়ার কথা আছে। এবার সেটা সব যাওয়ার কথা ছিল, কিন্তু সবই আছে, এখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যতটা নিজেকে সেফ বাঁচিয়ে আমরা যেতে পারি। কারণ মেন হচ্ছে এক জায়গা থেকে ব্যাপারটা হয় না, যেটা যে হচ্ছে এটা হচ্ছে ক্রাউডের থেকে কিন্তু জিনিসটা ছড়াচ্ছে। নিজের মানে একজনের বাড়িতে গেলাম, সেখান থেকে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। তবে অনলাইনেও অনেকে শুনছিলাম যে অনলাইনেও নাকি ভার্চুয়ালও নাকি ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করছে। এটা এবছরের একটা ট্রেন্ড বলতে পারো, এটা ফ্যাশন চলছে, এটা হচ্ছে, হবেও দেখ। ইকোনমির অবস্থা তো একদম ভেঙে পড়েছে, তুমিও বললে তোমাদের ইউ হ্যাড আ ভেরি টাফ টাইম ডিউরিং দিস। তোমার কি মনে হয় যে কবে থেকে এই ইকোনমি রিভাইভ করবে, কিংবা তুমি যেটা বলছিলে ইট হ্যাজ স্টার্টেড রিভাইভিং এবং আগামী দিনে এটা আরো রিভাইভ করবে? তোমার ইয়োর কাউন্ট অন হাউ দ্য ইকোনমি উইল রিভাইভ আফটার করোনা, পোস্ট করোনা, কবে থেকে করতে পারে এটা ইকোনমি রিভাইভ? নাকি তোমার বক্তব্য যে রিভাইভ করতে শুরু করে দিয়েছে? রাইট দাদা, লাস্ট কথাটা ঠিক বললে যে রিভাইভ করা স্টার্ট করে দিয়েছে। মানুষের যখন থেকে আনলক 3 যখন থেকে স্টার্ট হলো, তখন থেকে কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু রানিং হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন কিন্তু রানিংই আছে, এখন কিন্তু কেউ বলতে পারবে না যে তার প্রবলেম চলছে বা তার কাজ চলছে না, সেটা ডিফারেন্ট। কিন্তু যারা প্রথম দিন থেকে আনলক 1 থেকে বা যারা বাড়িতে থেকেও কাজ করে গেছে, তাদের কিন্তু এখনো তাদের মার্কেট কিন্তু রানিং হয়ে গেছে। আর এটা নেক্সট আমরা যেটা প্ল্যান করেছিলাম যে নভেম্বর থেকে মার্কেট উঠবে, আমি এটা বলে যাচ্ছি
নিউ ইয়ার থেকে মানে ডিসেম্বর মানে এই ইয়ারের এন্ড অথবা নিউ ইয়ার থেকে আমাদের মানে সবারই বিজনেস থেকে শুরু করে সবকিছু মার্কেট উঠে যাবে। মার্কেট নিয়ে তখন আর কারোর কোনো প্রবলেম হবে না, কারণ যদি আর না লকডাউন হয়, যদি ইনকেস লকডাউন হলো তো আবার আগের মতো কন্ডিশনে সবাই চলে যাবে। কিন্তু যদি লকডাউন না হয় এই যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কারণ সবাই কাজের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হয়ে যাচ্ছে, ট্রেন চলতে শুরু করবে, বাইরের লোক এখানে আসবে, কেনা বেচা করবে, জিনিসটা কি হবে ব্যাপারটা কমপ্লিটলি এটা সার্কেল। এই ব্যাপারটা হচ্ছে একটা সার্কেল ওয়াইজ কাজ হয়। কাস্টমার আমরা বানাচ্ছি, কাস্টমার কিনছে, কাস্টমার কিনে আমরা আবার কারিগর কাজ দিচ্ছি। সুতরাং তুমি ইউ আর মোর অর লেস কনফিডেন্ট যে বাই জানুয়ারি ইট উইল টেক নর্মাল শেপ, যা তুমি আশা করছো, উইচ ইজ যেটা খুবই আশার কথা। তোমার নিজের কেউ কি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাভ গট এফেক্টেড ইন করোনা? কোনো খারাপ কোনো খবর? বলতে আমার আমার কোনো ফ্রেন্ড বা কারোরই কোনো করোনা হয়নি এখনো পর্যন্ত। এটা একটা যেটা আমাদের সবাইকে আমি সবার সাথে আমি কন্ট্যাক্টে ছিলাম, সবাইকে আমি বলেছিলাম, আমার কথা যারা শুনেছে তাদের কারোরই হয়নি। দুজন আমার এতগুলো কাস্টমারের মধ্যে দুজন কাস্টমারের করোনা হয়েছিল, কিন্তু তারা করোনা হওয়ার পরেও তারা যখন সুস্থ হয়ে যায় 17 days এর পর আমার সাথে কন্ট্যাক্ট করে, বলছে আমরা তো পুজোতে করতে পারবো না, পুজোর পর তারা দুটো পাঞ্জাবি আমার রয়েছে, তারা পুজোর পরে এসে নেবে। কিন্তু পুজোর সময় তাদের পড়ার খুব ইচ্ছে ছিল, তারা আমাকে বলেছিল যে আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছি কিন্তু আমি এসে তোমার কোনো ক্ষতি করতে চাই না। তো আমি বললাম যে কারণ আমার সাথে কাস্টমারদেরও রিলেশনটা যেমন তোমার সাথে আমার দাদাভাই সম্পর্ক, বাকি কাস্টমারদের সাথে আমার খুব ফ্রেন্ডলি রিলেশন। তো এমন ভাবে রিলেশনটা তৈরি হয়, এটা কোনো মানে কি বলবো, এটা কিন্তু বাই হার্ট টু হার্ট ম্যাচ করে যায়, তার সাথে তার মেন্টালিটি ম্যাচ করে। তো কাস্টমারের সাথেও আমার একটা সুন্দর সুসম্পর্ক আছে বলে তো এই দুজন কাস্টমারের শুধু করোনা হয়েছিল, বাকি কারো কোনো কাস্টমারই কোনো করোনা বা আমার নিজের রিলেটিভদের কারোরই কিছু হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কি মনে হয় করোনা কিরকম করে ডিল করেছে? হাউ ডু ইউ ফিল দ্যাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডেল্ট উইথ দ্য করোনা ক্রাইসিস? আমি যেটা বলবো গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার দারুণ ডিল করেছে। আমাদের রেগুলার বেসিস করে আপডেট পেয়েছি কিভাবে এই যে আজকেও বলছি, আজকে সকালের কথাই বলছি, মিউনিসিপ্যালিটি অফ কর্পোরেশন কলকাতা থেকে এসে পুরো এরিয়াটায় স্যানিটাইজ করছে, মানে পার উইকে এসে স্যানিটাইজ করছে, এরিয়া টু এরিয়া এসে খবর নিচ্ছে কারোর কোনো প্রবলেম হয়েছে কিনা, যদি প্রবলেম হয় তাকে লোকাল হসপিটাল বা মিউনিসিপ্যালিটি থেকে টেস্ট করানোর ব্যবস্থা করে দিচ্ছে। পুজোর সময় তো অনেক জায়গায় ফ্রি করোনা টেস্ট করেছিল। হ্যাঁ, তো গভর্নমেন্ট দারুণ মানে অসাধারণ কাজ করছে। আমরা চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। আমার শেষ প্রশ্ন, $1 trillion কোয়েশ্চেন করি বলি তখন ভেরি ডিফিকাল্ট টু আনসার দিস কোয়েশ্চেন, কিন্তু আমরা তো মানুষ, তো আমরা তো আশাতেই বাঁচি না, তাই মানুষের তো আশাই একমাত্র ভরসা। কবে মনে হয় we will get back to the blended normal and the old normal? এই নিউ নর্মাল থেকে কবে মুক্তি পাবো? আমার শেষ প্রশ্ন, সবার জন্য প্রশ্ন, ম্যান্ডেটরি প্রশ্ন, তোমার জন্য শেষ প্রশ্ন। নিশ্চয়ই দাদা, আমার যেটা মনে হচ্ছে নিউ ইয়ারই সব প্রবলেম সলভ হয়ে যাবে। এটা আমার প্রেডিকশন বলতে পারো যে কামিং মান্থ মার্চ মাস থেকে, নিউ ইয়ার মার্চ থেকে সব প্রবলেম মনে হয় নর্মাল হয়ে যাবে, আমরা নিউ লাইফে আবার ফিরে যেতে পারবো, আবার আগের মতো যেমন আমরা চলাফেরা করতাম বা আমাদের যেমন কোনো প্রবলেম ছিল না আবার এসে যাবে, যদি না যতক্ষণ না ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে। ভ্যাকসিনটা এসে গেলে কোনো প্রবলেম আর হবে না, সব প্রবলেম সলভ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর আশা করছি নতুন বছর আমাদের এই বছরের যে এত প্রবলেম হয়েছে সবার, এত মানে আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম, এই সব সমস্যার সমাধান 2021 করেছে, এটা আমার বিশ্বাস, আর এটা হবে। থ্যাংক ইউ। তুমি চলে যেও না, আমরা খুব ভালো একটা আশার কথায় বলে তো, আমরা তো আশাতে বাসছি, সেই আশার কথা বলে গেল প্রমিত, এবং সবাই যেটা চাইছে সবার হয়ে হয়তো কথা বললো যে নিউ ইয়ার এলে, নিউ ইয়ার উইল ব্রিং এ লট অফ হোপ, লট অফ অপরচুনিটিস এবং সুস্থতা নিয়ে আসবে। শেষ করা আমি জিজ্ঞেস করিনি, তবু বললো, এবং আমরা সবাই বিশ্বাস করি যে ভ্যাকসিন এলে দেন উইল গো ফর দ্য আলটিমেট সলিউশন, এবং আস্তে আস্তে সত্যি ফাংশনালি কিন্তু হয়তো ফেব্রুয়ারি কি মার্চ হয়ে যাবে। সুতরাং আমরা জানছি যে আমরা খুব কাছে চলে এসেছি। সবাইকে, সমস্ত দর্শককে আমার অনুরোধ, দিওয়ালিতে কিন্তু ফায়ার ক্র্যাকার মানে ইউজ করবেন না, বাজি ফাটাবেন না। 1 বছর বাজি না ফাটালে কিচ্ছু চলে আসবে না, পরের বছর আবার না হয় আমরা আবার বাজি ফাটাবো, এটা কিন্তু হাইকোর্টের নির্দেশ, সেটাও মনে রাখবেন। পুলিশ প্রশাসন যদি অ্যাকশন নেয় তখন কিন্তু খুব খারাপ লাগবে। প্রশাসনের কথা যদি নাও ভাবেন, মানুষের জীবনের কথা ভাবুন, জীবনের চেয়ে তো দামি কিছু হতে পারে না। যে কারণ নিয়ে করোনা কাহিনীর সঙ্গে সুজয় শুরু করেছিলাম, যে আমরা করোনাকে
সামাজিক সচেতনতার জন্য। তাই জন্য আবার বলবো, প্রত্যেক দিনের মতন মাস্ক পরবেন। মাস্ক পরলে এয়ার ড্রপলেটস আপনার মনে রাখবেন চোখ, নাক কিংবা মুখ দিয়ে ঢুকতে পারবে, সেটা ঢুকতে পারবে না। হাত স্যানিটাইজ করবেন, হাত কবজি অব্দি হাত ডুবিয়ে সব সময় ধোবেন, যাতে হাতে কিছু ময়লা ড্রপলেট যেন না ঢুকতে পারে। সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং 2 গজ কিংবা 6 ফিট রাখবেন। মনে রাখবেন একটা ড্রপলেট 6 ফিটের বেশি কিন্তু ট্রাভেল করতে পারে না। এবং সকাল বিকেল ডাক্তার বলে গেছিলেন, ডক্টর কোকিলা ব্যানার্জি বলেছেন সকাল বিকেল যদি গাগল করেন, সেটা নিয়ে যে ইমিউনিটি বাড়াতে হবে, এক্সারসাইজ করবেন, নিজেকে ভালো রাখবেন, সুস্থ খাবার খাবেন, তাহলেই কিন্তু করোনাকে আমরা হারাতে পারবো। এ জয় আমরা জিতবই, এ জয় আমরা জিতবই। প্রত্যেক দিনের মতন বলে শেষ করব, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার প্রমিত, থ্যাংকস ফর কামিং ইন মাই শো। মিলতে থাকবো আমরা নানান জায়গায়।